দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি নির্বাচনমুখী রাজনীতি ও সাম্প্রতিক বাংলাদেশ। একদম এই নির্বাচনমুখী রাজনীতি যদি বলি, নির্বাচনমুখী রাজনীতির মধ্যে অনেকগুলো বিষয় এখন কিন্তু আলোচনা হচ্ছে, যেটা নিয়ে আশঙ্কা আছে, বিতর্ক হচ্ছে। একটি হচ্ছে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নে নিয়ে একটা গণভোট। সেই গণভোট নিয়ে সবাই একমত, কিন্তু সেই গণভোটটা আসলে কখন হবে, সেটা কি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় হবে নাকি আগে আগে হবে, এটি নিয়ে একটা প্রবল বিতর্ক দেখা যাচ্ছে। আজকে জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামী দল 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন, এবং সেখানে থেকে কিন্তু জামায়াত ইসলাম সহ সেই ইসলামী দলগুলো কিন্তু দাবি করেছেন যে এই নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই গণভোটের জন্য গণভোটটা দিতে হবে, আসলে এই জুলাই সনদ নিয়ে গণভোট দিতে হবে। অন্যদিকে আজকে বিএনপির একজন নেতা রিজভী সাহেব তিনি বলেছেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র এই গণভোট নিয়ে করা হচ্ছে, পিআর নিয়ে করা হচ্ছে। সব কিছু মিলে আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা যেতে হচ্ছে। আজকে আমরা একটু আলোচনা করতে চাই। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, এটা পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক G9, এবং আছেন ব্যারিস্টার SM শাহরিয়ার কবির, তিনি মহাসচিব সেন্টার ফর সিভিল রাইটস। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করি। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে দিয়ে শুরু করি। আজকে নিশ্চয় আপনি শুনেছেন এর মধ্যে যে আজকে জামাত ইসলাম সহ কয়েকটি ইসলামী দল মানববন্ধন করেছে, রাজধানী জুড়ে বিশাল মানববন্ধন করেছে। সেখানে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি বক্তব্য দিয়েছেন। আমি যে প্রথম থেকে বক্তব্য বলি, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে, তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে এই সব উপদেষ্টারা সবাই কী বক্তব্য দেন তাদের খবর আছে, এবং সময় হলে তারা এটা প্রকাশ করে দিতে পারে, তিনি এটি বলেছেন, একদম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একদিকে আমরা শুনছি যে উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য প্রস্তুত আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন, এ ধরনের আলোচনা হচ্ছে। এখন আবার জামাতের নেতা বলছেন যে উপদেষ্টাদের কণ্ঠ পর্যন্ত রেকর্ড করা আছে তাদের কাছে। এইগুলো আসলে, এই আলোচনাগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় আসছেন ভাই, আর যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমার কাছে আজকে জামায়াত ইসলামের নায়েবে আমিরের বক্তব্যটা শুনে কেমন একটু খটকা লাগছে, এইরকম যে এই উপদেষ্টাদের বসানো হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, কারা বসিয়েছে? এই জামায়াত ইসলাম, বিএনপি, এই এনসিপি, এখন তখন এনসিপি ছিল না, সহ ছাত্র জনতা, রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল, তারাই তো এদের বসালো। তাদেরকে তো এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে ষড়যন্ত্র করবার জন্য না, কোনো দলের পক্ষে করার জন্য না, দেশের বিরুদ্ধে করার জন্য না, দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কিছু করবার জন্য না। অর্থাৎ ষড়যন্ত্র বলতে যা বুঝায় তেমন কিছু করবার জন্য তাদের এখানে বসানো হয়নি। যদি তাদের মধ্যে কেউ ষড়যন্ত্র করে এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সংশোধনের সুযোগ বলতে কোনো কিছু থাকা উচিত না এদের বেলায়। কারণ তারা যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি, গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেইমানি, সুতরাং সেটা উচিত না। কিন্তু জামায়াতের নায়েবে আমির যেটা করলেন যে আপনাদের কল রেকর্ড, কণ্ঠ রেকর্ড আমাদের কাছে আছে, নাম আছে, সংশোধন না হলে এখনও ঠিক হয়ে যান, না হলে আমরা জনসম্মুখে তা প্রকাশ করব। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং। যদি তারা করে থাকে তাহলে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে অবশ্যই জাতির কাছে জবাবদিহি করতে হবে। আর যদি না করে থাকে তাহলেও সেটাও পরিষ্কার হওয়া দরকার। কিন্তু করেছেন, সেটাকে গোপন রেখে আপনি ব্ল্যাকমেইল করবেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল ব্ল্যাকমেইলিং। এটা সুস্থ রাজনীতির ধারা না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, শেখ হাসিনা সরকারের সময় যখন এই বিভিন্ন ব্যক্তির কল রেকর্ড, এটা ওইটা তথ্য ফাঁস হতো, আমরা প্রশ্ন তুলতাম যে গোয়েন্দারা এটা করাচ্ছে, কিভাবে যাচ্ছে? না হলে এই কল রেকর্ড তো এদের কাছে যাওয়ার কথা না। আমার কলে এই আড়ি পাতার অধিকার তো কারো নাই। কিংবা আমি একটা মিটিংয়ে বসবো, সেখান থেকে গোপনে আপনি আমার কল রেকর্ড করে নিয়ে বাইরে আপনি ব্ল্যাকমেইল করবেন, সেই অধিকার তো কারণে, এটা তো আইনসম্মত নয়। ব্যারিস্টার সাহেব আছেন ভাই, নিশ্চয়ই আরও ভালো বলতে পারবেন। তাহলে জামায়াত ইসলামের হাতে এই কল রেকর্ড গেল কি করে? এটা তাহলে কারা করছে, কেন করছে?
তাদের এখানে কি স্বার্থ আছে বা কেন করছে। তৃতীয় একটা স্পর্শকাতর বিষয় এখানে আর একটা আসছে, যেটা রাজনৈতিক গোলযোগের পর্যায়ে যাওয়ার মতো। সেটা হচ্ছে তিনি বলছেন যে জনপ্রশাসন সচিবকে যে নিয়োগ দেওয়া হয়েছে, ও অনেক উপদেষ্টারা বলছিলেন যে এখানে সৎ এবং নির্দলীয় লোকদের বসাবেন। যাকে বসানো হয়েছে তিনি কোন ছাত্র সংগঠনে যুক্ত ছিলেন, কোন দলীয় আনুগত্য আছে, কি দুর্নীতির অভিযোগ আছে, এই বিষয়গুলো সামনে এনেছেন। ফাইন। এখন জামায়াত ইসলামের দৃষ্টিতে তো তারা একাই সৎ, তাদের বাইরে তো আর সৎ লোক খুঁজে পান না তারা। এখন তাদের দলের বাইরে একজন সৎ লোকের নাম প্রস্তাব করুক, তাহলে যে উনি আমাদের দলের না কিন্তু সৎ, উনি আমাদের দলের না কিন্তু নির্দলীয়। আর জামায়াত ইসলামের যে রাজনীতির ধারা, তাতে আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে নেতৃত্ব হিসেবে নির্বাচিত হয়ে আসলো, তাদেরকে কি এই ইলেকশন করার আগে পর্যন্ত আপনি জানতেন যে তারা আসলে জামায়াত ইসলামের লোক? এখন আপনি জামায়াতের নমিনেশন, তাদের মনোনীত কোন ব্যক্তিকে আপনি বসাবেন, তাকে কেন অন্যরা সন্দেহ করবে না যে এখানে জামাতের সমর্থন আছে, মানে সে প্রকাশ্য অথবা গুপ্তভাবে জামাতের লোক? তাহলে কি হলো, জামায়াত ইসলাম যেই অফিসারকে নিয়ে আজকে এই আপত্তিটা তুলছেন এবং বলছেন নির্বাচনের আগে তাকে এই গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না, সরানো যাবে, জামাতের দাবির প্রেক্ষিতে সরকার যদি তাকে সরাতে চায়, তাহলে সেটা অন্য রাজনৈতিক দল কি তখন মানবে যে জামাতের দাবির মুখে ওনাকে সরাতে হচ্ছে? তাহলে জামাতের পছন্দের বা তাদের ইচ্ছা মাফিক কাউকে বসানো যাবে না। তাহলে এই যে অবিশ্বাস, অনাস্থা, নির্বাচনের আগে যে সংকট তৈরি করা, এ সব কিছু এটি ইন্ডিকেট করে যে জামায়াত ইসলাম বাংলাদেশে এই যে রাজনীতি নির্বাচনমুখী যে ধারা এগিয়ে যাচ্ছে, সেখানে কোনো না কোনোভাবে ব্যারিকেড দিতে চাচ্ছেন, কোনো না কোনোভাবে বিএনপিকে উস্কানি দিয়ে তাদের প্রতিপক্ষ বানিয়ে তাদের সমানতালে বক্তব্য বা মাঠে নামাতে চাইছেন, যাতে একটা গোলযোগ তৈরি হয় এবং নির্বাচন পিছিয়ে যায়। আজবা ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, জামায়াত ইসলামের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা সখ্যতা আমরা দেখেছি একটা, এবং তারা একসাথে কাজ করেছেন এবং বলেছেন আমাদের সরকার বা একটা সমর্থন তারা দিয়েছেন। হঠাৎ করে এই সময় সে নির্বাচনে আগে গিয়ে সে জামায়াত ইসলাম অভিযোগ করছে যে উপদেষ্টা যে কয়েকজন একটি দলের পক্ষে হয়ে কাজ করছে বা তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, এই অভিযোগটা এখন এসে কেন? ধন্যবাদ আপনাকে এবং সমস্ত এটিএনের দর্শকদেরকে এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন, একটা জিনিস ভুলে যান না, 5 তারিখে 5ই আগস্টের পর আমাদের দেশে যে এটা বিপ্লব, এটা গণ উত্থান, 90 গণ উত্থান না, এটা একটা বিপ্লব। এটা বিপ্লবের পরে যখন সবাই রাষ্ট্রপতির ওখানে গেলেন, তখন সমস্ত দলগুলোই একটা প্রস্তাব করেছিলেন সর্বদলীয় সরকার গঠনের, এবং সেটা নাহিদ কিন্তু পরবর্তীতে মিডিয়ায় সবার সামনে নিয়ে এসছে। কিন্তু সেদিন একটি বৃহৎ দলের অবজেকশনের কারণে কিন্তু এই সর্বদলীয় সরকার প্রতিষ্ঠিত হয় নাই। যেটা হয় নাই সেটা নিয়ে তার বলে লাভ নেই, সামনে আগাতে হবে। সামনে আগাতে গেলে কি করতে হবে? 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। তারপর যে বিপ্লবী সরকার গঠন হলো, এই বিপ্লবী সরকার গঠন হয়ে যে কাজগুলো করার কথা ছিল, তার মধ্যে একটা হচ্ছে 5 তারিখে কিন্তু এই ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং ভারতের যে কনস্টিটিউশন, এই 72 সালের কনস্টিটিউশনটা ভারতের লিখিত কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তারপরে আমরা 3টা দাবি করলাম। একটা দাবি হচ্ছে সংস্কার, দ্বিতীয় দাবি হচ্ছে বিচার, তৃতীয় দাবি হচ্ছে ইলেকশন। তাহলে এই সরকার কিন্তু অন্য কারো ধারাবাহিকতার মতো 91 সালের মধ্যে দেখেন, 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন এসেছিলেন খালি একটি ইলেকশন করার জন্য। তখন কিন্তু অন্য কোনো গণবিপ্লব ছিল না, এই ধরনের কোনো দাবি দেওয়া ছিল না। দাবি দেওয়ারগুলো যখন এবার 3টা দাবি, সংস্কার, বিচার এবং ইলেকশন, তাহলে একটা আর একটার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। আজকে জুলাই সনদ আল্লাহর ইচ্ছায় আমরা সবাই সাইন করতে যাচ্ছি। তাহলে এই সময় ডক্টর মোহাম্মদ তাহের এই যে কথাটা বললেন যে আমাদের কাছে কল রেকর্ড আছেন এবং এই কল রেকর্ড সময় মতো আমরা কি করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, এবং আপনারা সাবধান হন। আমার সম্মানিত ডাক্তার ভাই এখানে 3টা কথা বলছেন। নাম্বার 1 হচ্ছে এটা পলিটিক্যাল ব্ল্যাকমেলিং কিনা, জামাত ইসলাম ব্ল্যাকমেলিংয়ে বিশ্বাস করে কিনা। নাম্বার 2 হচ্ছে উনি বলছেন যে কল রেকর্ড জেনারেলি গোয়েন্দাদের কাছে থাকে, এটা জামাত ইসলামের হাতে আসলো কিভাবে। আর 3 নম্বর কথা বলছেন জামাতের বাইরে তার কোনো সৎলোক নাই।
সো সবিনয়ের সাথে দৃষ্টিতে, এটা সবিনয়ে বলতেছি এই তিনটাকেই আমি বিনয়ের সাথে অপোজ করতে চাচ্ছি। প্রথম জিনিস বলি, পলিটিক্যাল ব্ল্যাকমেলের রাজনীতি বাংলাদেশ জামাত ইসলাম করেননি। কেন করেননি? তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যখন প্রথম বলা হয়েছিল তখন বলা হয়েছিল এটা খায় না মাখে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা পরবর্তীতে প্রমাণ হলো যে বাংলাদেশে রাজনৈতিক ট্রানজিশনের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট। আজকে যখন পিআরের কথা বলা হচ্ছে তখনও একই কথা বলা হচ্ছে। আজকে কল রেকর্ডের আগে আপনি দেখেন কারো বিরুদ্ধে কোনো এলিগেশন নিয়ে আসতে গেলে তাকে কিন্তু শুধরানোর আপনাকে সুযোগ দিতে হবে। সো আমাদের আগে নাহিদ বলছে আমাদের কাছে সব রেকর্ড আছে, আমরা সেটা সময় আসলে প্রকাশ করে দেব। নাহিদ কিন্তু এই কথাটা কিছুদিন আগে বলছে। আর আমরা আজকে স্পেসিফিক বলতেছি এই উপদেষ্টারা আপনারা ইউ আর ওয়ার্কিং এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। আবার এটা কি খুব ভালো করে খেয়াল করেন, যারা ইলেকশন বন্ধ করতে চাবে, ইলেকশনের পরিবেশ বন্ধ করতে চাবে, দে আর ওয়ার্কিং এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। তাহলে এই যে ভাইয়ের যে ইন্টারপ্রিটেশন আর আমার ইন্টারপ্রিটেশন মধ্যে পার্থক্য, যে জনগণ এবং দেশের বিরুদ্ধে কাজ করবে তাকে ওয়ার্নিং দিতে হবে, তুমি এটা করো না, আমি কিন্তু তোমাকে বিচারের মুখোমুখি অবশ্যই করব। দ্যাট ডাজ নট মিন আজকেই করবো, কারণ আজকে যদি আমি এটা ফাঁস করে দিই তাহলে এই একটা ভলাটাইল সিচুয়েশন তৈরি হবে এবং নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। সো সুতরাং যে তার বিচার যে আজকে করবো না আমরা কিন্তু তা বলিনি, বিচার অবশ্যই হবে এবং সময় মতো হবে। দ্বিতীয় কথা বললেন উনি যে উনি যেটা ইন্ডিকেট করতে চাচ্ছেন ডিজিএফ আগে এই ধরনের সব কল রেকর্ড প্রকাশ করে দিত। আজকে যদি আমি বলি যে প্রথমে তো এই কথাটা নাহিদ বলছেন যে আমাদের কাছে কল রেকর্ড আছে। সো নাহিদ কল রেকর্ডের কথা আমি বলে দিচ্ছি, নাহিদ বলছে, আমি সবিনয় বলে দিচ্ছি, নাহিদ বলছে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ এবং এভিডেন্স আছে, সময় মতো সেগুলো আমরা প্রকাশ করে দেবো। আমি উপদেষ্টাদের কথা বলেই বলছে। আমার ভাই যদি এটা একটু দেখেন যেটা বলছে এটা ডিমোট করেন ওইটা বলছে। হ্যাঁ, তাহলে ওই এভিডেন্স মানে হচ্ছে কল রেকর্ড। আপনি এভিডেন্সের ডেফিনেশন বিভিন্ন দিকে গেলে হবে না, এভিডেন্সের মধ্যে কল রেকর্ড। আচ্ছা, সেই কল রেকর্ডের কথাটা আমরা আবার রিমাইন্ড করে দিলাম। সো এখানে আমার কাছে যে অন্য কোনো কারো কাছ থেকে আসবে না। আজকে একটা জিনিস বলে দিই, আজকে সামরিক বাহিনী আমাদের গর্বিত সামরিক বাহিনী, তাদেরকে কোনোভাবেই আজকের এই সময় মানে যখন সামরিক বাহিনী নির্বাচন নিয়ে সব কিছু নিয়ে একটি ভূমিকা পালন করছে তাদেরকে বিতর্কিত করাটা আমাদের উচিত হবে না এবং সমীচীন হবে না। সেই জন্যে এই কল রেকর্ড ডিজিএফ দিছেন না কে দিছেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি আমাদের সশস্ত্র বাহিনীকে অত্যন্ত সম্মান করি, গভীরভাবে সম্মান করি। তৃতীয় কথাটা যে জামাতের বাইরে সৎ লোক নাই, জামাতের বাইরে সৎ লোক আছে বলেই জামাত ইসলাম সবসময় বেগম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশ জামাত ইসলাম সবসময় 91 সালে সমর্থন দিয়েছেন, 2001 সালে সমর্থন দিয়েছেন, তার সাথে সরকার গঠন করছেন। উনি ভাববেন, বাংলাদেশ জামাত ইসলাম সবসময় ভাবেন একজন সৎ নেত্রী এবং জিয়াউর রহমান একজন সৎ লোক। সুতরাং ওনার যে কথাটা জামাত ইসলাম বাইরে কাকে ভাবে না, যদি না ভাবতো তাহলে কিন্তু এই কলিশন করার কথাটা আসতো না। লাস্ট যে কথাটা বললেন উনি জনপ্রশাসন সচিব নিয়ে, আপনি কারো যদি বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সে অভিযোগ প্রকাশ করার আপনার তো একটা ফান্ডামেন্টাল রাইটস, এবং আমি দেখতে পাচ্ছি এই সচিব তার বিরুদ্ধে কি আছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সুতরাং এটা প্রকাশ করে জাতির সামনে আমার প্রকাশ করাটা আমার দায়িত্ব। না হলে একসময় বলতো কি জামাত ইসলাম তো কিন্তু অবজেকশন দেয়নি। সো আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই প্রশাসন দিয়ে আপনি নির্বাচন কতখানি সুষ্ঠু করতে পারবেন সেই জন্য আমরা স্পেসিফিক্যালি বাংলাদেশ জামাত ইসলাম যা যা বলছেন সেটা দেশের স্বার্থেই করছেন, আগেও করছেন, আজও করতেছেন, আগামীতেও নির্বাচন পেছনের কোনো নির্বাচন এবং আমরা নির্বাচন যাতে আদর্শ হয় সেই জন্য দেখেন আপনি জামাত ইসলামের সম্মানিত আমির মিরপুরে গণসংযোগ করতেছে, তাহলে আপনি সেখানে কিভাবে ভাবেন যে নির্বাচন পিছানোর আমরা ষড়যন্ত্রে লিপ্ত? আচ্ছা ঠিক আছে, নির্বাচন ষড়যন্ত্র আমি যদি বিএনপির বলি, বিএনপির রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব তিনি বলেছেন, যদি আমি বলি যে তিনি বলেছেন যে এমন সময় পিআর সহ জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক। জামায়াত ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই দাবি করছে। আর উনি ভাই বলছিলেন যে আসলে এখানে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্যই নেই। আপনি কি বলেন? শোনেন, জামায়াত ইসলাম এবং এনসিপি দুইটা দলের মানে কথার সুর কাছাকাছি। তারা বলে যে হ্যাঁ আমরা নির্বাচন করব, তবে এটা হতে হবে, এবং এটা হতে হবে বলে এমন শর্ত জুড়ে দেয় কার্যত এটা সম্ভব না। তার মানে হচ্ছে আপনি এটা একটা কৌশলের আশ্রয় নিলেন যে নির্বাচন আপনি পেছাতে চান বা নির্বাচন আপনি এই সময় হতে দেবেন না,
আপনি যেইভাবে বিএনপিকে প্রভোগ করা হয়েছে, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে। আমি বলবো ম্যাচিউর পলিটিক্যাল পার্টি যা করে তাই করছে। পিআরের দাবিতে, বিশেষ করে নিম্নকক্ষের পিআর কোনো টপিকই ছিল না, ঐকমত্য কমিশনে এটা কোনো আলোচনার এজেন্ডাই কোনো দিন ছিল না। সেই রকম একটা এজেন্ডাকে নিয়ে জামায়াত ইসলাম আর কয়েকটা ধর্মভিত্তিক দল নিয়ে যুগপৎ আন্দোলনে গেল, এবং সেই ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে একটা দল পুরো টাইম ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের পক্ষে ছিল, তাদের পন্থী ছিল, ইন্ডিয়া পন্থী ছিল বলে অভিযোগ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই তারা আছে, ঠিক আছে, তারা এখন সংশোধিত হয়ে যদি এই দিকে থাকতে চায় গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে, ফাইন। তাদের নিয়ে কি কর্মসূচিটা দিল? বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ শব্দটার মধ্যেই এক ধরনের সহিংসতার বীজ আছে। আপনি বিক্ষোভ করতে যাবেন, বিক্ষোভ এখন যে তারা করছে মানববন্ধন, প্রচারপত্র বিলি, এগুলা ঠিক আছে, গণসংযোগের প্রোগ্রাম, কিন্তু বিক্ষোভ কিন্তু গণসংযোগের প্রোগ্রাম না। বিক্ষোভ হচ্ছে কারো উপর চাপ প্রয়োগের জন্য বিক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশের কর্মসূচি। তাহলে জামায়াত ইসলাম যদি মনে করে যে চাপ প্রয়োগ করবে, কাদের উপর চাপ প্রয়োগ করবে? এই সরকারের উপরে। সরকারের উপর চাপ প্রয়োগ করে তারা তাদের একটা দাবি আদায় করতে চায়। সেই দাবিটার বিপক্ষে অবস্থানকার বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর। তাহলে তারা যদি এখন মনে করে যে জামায়াত ইসলাম রাস্তায় বিক্ষোভ করে সরকারের উপর চাপ প্রয়োগ করে এই দাবিটা আদায় করে নিতে চায়, তাহলে আমাদেরও রাস্তায় বিক্ষোভ করে এই দাবির এগেনস্টে চাপ প্রয়োগ করতে হবে, যাতে সরকার ওদের চাপের কাছে নথি স্বীকার না করে। তাহলে বিএনপি সেরকম একটা কর্মসূচি দেওয়া সঙ্গত ছিল রাজনৈতিক দল হিসেবে। কিন্তু বিএনপি জানে বা বুঝতে পেরেছে যে জামায়াত ইসলাম ওই কর্মসূচি দিয়েছে বিএনপিকে মাঠে ইনভাইট করবার জন্য, যে বিএনপি মাঠে নামা মানে বিক্ষোভ আর বিক্ষোভ মিলে, বিক্ষুব্ধ প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া মিলে একটা সাংঘর্ষিক অবস্থান রাস্তায় দাঁড়াতে পারে, এবং এমন অবস্থান দাঁড়াতে পারে সেখান থেকে আবার ব্যাক করা ডিফিকাল্ট, নির্বাচন এবং দেশের গণতন্ত্র ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। বিএনপি কিন্তু পাল্টা কর্মসূচিতে যায়নি। ঠিক আছে, এখন জামাত গণসংযোগ করছে, করুক, কিন্তু পিআর বাংলাদেশের মানুষকে প্রস্তুত করারও তো একটা টাইম আছে। প্রথম কথা হলো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পিআরের সফলতার একটা নজির কেউ দেখাতে পারে না, বরং ব্যর্থতার নজির আছে নেপাল, শ্রীলঙ্কা। ইউরোপিয়ান কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেসব দেশে পিআরের সফলতা আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ডেমোক্রেটিক ভ্যালুস, তাদের যে সিটিজেন্স রাইট সম্পর্কে যে স্বচ্ছ ধারণা, যে সচেতনতা, তাদের যে নেতাদের যে স্বচ্ছতা, রাজনৈতিক যে স্ট্রাকচার, তা কোনোটা বাংলাদেশে উপস্থিত না। তাদের যে আর্থসামাজিক অবস্থা, সেটা বাংলাদেশের সঙ্গে ম্যাচ করে না। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাবকন্টিনেন্টাল রাজনীতিতে পিআরের সফলতার নজির নাই। তারপরও যদি এটা ভালো মনে করেন, মানুষকে সেটা বুঝাতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আসতে হবে, সময় লাগবে। সেটা আপনি আলটিমেটাম দিয়ে নির্বাচনে, এই নির্বাচনের আগে ফেব্রুয়ারি করতে হবে, এর মানেটা কি? মানেটা হচ্ছে আপনি নির্বাচনটা করতে দিতে চান। নির্বাচনটা করতে চান। আমি তো আপনাকে জিজ্ঞেস করবো আসলে যে এই হঠাৎ করে গণভোট নিয়ে কেন তো তাড়াহুড়া, পিআর নিয়ে এই নির্বাচনে কেন পিআর করতে হবে, এটা নির্বাচন আসলে বাধাগ্রস্ত করবে কিনা? ধন্যবাদ আপনাকে। এই উত্তরটা দেওয়ার আগে আমি আগে একটু ভাই অনেকগুলো কথা মেনশন করছে, সেটা একটু উত্তর দিই। যে মায়ের সন্তান হারায় সে মায় বোঝে যে সন্তান হারানোর বেদনাটা কী। 57 জন সামরিক অফিসার ফেব্রুয়ারি মাসে 2009 সালে একদম তাদেরকে হত্যা করা হলো। এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হলো। গত 15 বছরে গুম খুনের সে লিস্ট করে শেষ করা যাবে না। আজকে এই গ্লোরিয়াস জুলাই রেভলিউশনে শত শত মায়ের কোল হারা হয়েছে, হাজার হাজার সন্তানরা আমাদের কি হয়েছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে। তাহলে বিচারটা কি হতে হবে না? এই বিচারটা হতে মানুষের প্রাণের দাবি। সেই জন্যে বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলতেছেন আগে বিচার। এই মাগুলোকে, এই বাবাকে, এই ভাইকে আমরা কথা দিচ্ছি এদের বিচার হতে হবে, কারণ এই বিচার না হলে এই অপসংস্কৃতি, এই গুম খুম চলতে থাকবে। এটা এই দেশে, এই সার্বভৌম স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। আর আমার ধারণা, আমার ভাইও আমার সাথে একমত হবে, এই বিচার করতে হবে। এই বিচার না করলে শেখ হাসিনার মতো আরেকটা মনস্টার তৈরি হবে। তাহলে 3টা দাবির মধ্যে একটা বিচার, তাহলে এই বিচারটা গেল। দ্বিতীয়টা বলতেছি আমরা সংস্কার। সংস্কারের মধ্যে আপনার পিআরটা চলে আসতেছে। দেখেন 91 সালে বিএনপি পাইছে 30% ভোট, পেয়ে 140টা আসন পাইছে, পেয়ে ক্ষমতায় গেলেন।
তাহলে 30% ভোট যদি আপনি পেয়ে থাকেন, 70% ভোট যারা পাইলো তাদের সংসদে কোনো রিপ্রেজেন্টেশন আছে? নাই। গণতন্ত্রের মানে কি? সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যালঘিষ্ঠকে শাসন করবে। আর আপনি যে প্যাটার্ন এখন ওয়েস্টমিনিস্টার প্যাটার্ন বা ফার্স্ট পোস্টে কি হচ্ছে, সংখ্যালঘিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠকে শাসন করতেছে, সেই কারণে স্বৈরাচারের সৃষ্টি হচ্ছে। এবং এই স্বৈরাচারের মেকানিজমটা 72 সালের কনস্টিটিউশনে শেখ সাহেব নিজে ওই ড্রাফট কেটে দিয়ে, যেটা ট্রু পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট হওয়ার কথা, সেটা কেটে দিয়ে তিনি কি করলেন, একটি একনাকতন্ত্র ব্যবস্থা করলেন। রাষ্ট্রপতিকে কোনো ক্ষমতা দিলেন না, সমস্ত ক্ষমতা নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর কাছে। সেই একই কাজ করলেন উনি কোথায়? ফোর্থ অ্যামেন্ডমেন্টে তিনি রাষ্ট্রপতি হলেন, আমি শেখ মুজিব, আমি সব। এবং তখন মৃত্যু আর গণ উত্থান ছাড়া আপনাকে পরিবর্তনের কোনো ব্যবস্থা ছিল না। আজকে পিআর কেন? পিআর ব্যবস্থাটা কি? পিআর ব্যবস্থা হচ্ছে, দেখেন, বলতেছেন যে দল যত পার্সেন্ট ভোট পাবে তার উপর ভিত্তি করে সে সংসদে ততজন লোক পাঠাবে। এটা না বোঝার কোনো কিছু নাই। আমাদের এই ফার্স্ট দ্য পোস্ট ও সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন ওয়েস্টমিনিস্টার মডেল ভোট কি, সে ওটা জানে না, সে মার্কাকে ভোট দেয়। একই জিনিস হবে, এখনও মার্কাকে ভোট দিবে। ভোট কাউন্ট হবে সারা দেশে, তার উপর ভিত্তি করে কি হবে, কতজন সংসদে পাঠানো হবে মেম্বার। এখন তাহলে পিআর যদি করতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হচ্ছে। আর একটা জিনিস বললেন, এই সরকার সাংবিধানিক কাঠামোর বাইরে, এই সরকার একটা বিপ্লবী সরকার। এই সরকার এই সংবিধান মেনে তৈরি হয়নি, কারণ এই সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো বিধানই নাই। আর সুপ্রিম কোর্ট যে 106 কথা যেটা বলা হয়, সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের মধ্যে, কনস্টিটিউশনে বলা আছে 103-তে, যে সুপ্রিম কোর্ট ততটুকুই আদেশ দিতে পারবে এই কনস্টিটিউশনের মধ্যে থেকে। ওনারা কনস্টিটিউশনের বাইরে যে কিভাবে বলে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেন? সেজন্য বলা হয় বিপ্লবী সরকারের কারো কোনো লেজিটিমেসি দরকার নাই। বিপ্লবী সরকার জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থেকে সে তার লেজিটিমেসি আর্ন করে। সেজন্য এই সরকার একটা বিপ্লবী সরকার এবং লেজিটিমেট গভর্নমেন্ট। এখন এই লেজিটিমেট গভর্নমেন্ট যখন সংবিধান সংশোধন করতে চায়, তখন একটা শ্রেণী চায় কি, বিএনপি আর জামাতের মধ্যে বিভেদ। এই বিভেদটা করতে পারলে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে, পার্শ্ববর্তী দেশ বলবো না, ভারতের লাভ। এই বিভেদটা তৈরি করতে পারলে ভারতের সাথে সাথে আওয়ামী লীগের লাভ। আর যারা এই বিভেদ তৈরি করতে চায় তারাই চায় এদেশে ইলেকশন না হোক। ইলেকশন না হলে একটা তৃতীয় শক্তি আসবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এই জিনিসটা আমার অনেক বিএনপির ভাইরা বুঝতে অক্ষম হচ্ছেন, যে জামাতে ইসলাম এবং বিএনপিকে যে কোনো মূল্যে এই মানে এই গণ উত্থানের শক্তিদেরকে এক হয়ে থাকতে হবে, আমাদের মধ্যে বিভেদ হওয়া যাবে না। দেখেন এই জুলাই সনদে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সমস্ত দল বসে এরকম একটা জায়গা যাওয়া, এটা 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 কোনো দিন এর আগে সম্ভব হয়নি। আপনি বোধহয় দেখছেন দেশ নেতা তারেক জিয়া এনসিপির নেতাদের সাথেও বসছেন, তাদেরকেও বলা হয়েছে যে বিএনপি তাদেরকে নিয়েও একটা জোট গঠনের কথা চলতেছে। সো এনসিপি জামাত এক তা কিন্তু না। তাহলে এখন এই আপনি এই পিআর সিস্টেম বা সংবিধান সংস্করণ কিভাবে করবেন? এটা করার জন্য কি করতে হবে? দেখেন, আমাদের সংবিধানে 2টা চ্যাপ্টার আছে। একটা চ্যাপ্টার হচ্ছে অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি কি করতে পারেন, সংবিধানের সংশোধনের ব্যবস্থা করতে পারেন। কিন্তু এই 15 অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশন এমন করে চেঞ্জ করা হয়েছে যে সেই চেঞ্জে আপনি অর্ডিন্যান্সের দ্বারা আর কি করতে পারবেন না। 93-তে বলা আছে, 93(2)-তে, যে অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। তাহলে আপনি কিসের ভিত্তিতে সামনের ইলেকশন করবেন? তাহলে যদি ওইটাতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে, নেক্সট হচ্ছে সংবিধান সংশোধন করা। তাহলে সংবিধান সংশোধন করার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারতে আপনি কি দেখতে পাচ্ছেন, যে 2/3 ভোটে আপনি সংবিধান সংশোধন করতে পারেন। আজকে তো পার্লামেন্ট নাই, তাহলে আপনি কিভাবে সংবিধান সংশোধন করবেন? তাহলে সংবিধান সংশোধন করতে গেলে কি হলে জনগণের গণভোট লাগবে, আর গণভোটে আমরা সবাই কিন্তু একমত হয়েছি। সুতরাং এইটা আর কোনো কোশ্চিন না যে গণভোটের মাধ্যমে চেঞ্জ করা যাবে কি যাবে না, সময়টা নিয়ে। এখন দেখেন বাংলাদেশ ইতিহাসে 3টা গণভোট হয়েছে। একটা গণভোট হয়েছে 43 দিন পর। আজকে যদি আপনি কাউন্টডাউন শুরু করেন এই 17 তারিখ থেকে সাইনের দিন থেকে 43 দিন, তাহলে আপনি নভেম্বরের শেষে আপনি কি করতে পারতেছেন, গণভোট করতে পারতেছেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন, শেষ করব। গণভোট কেন ইলেকশনের আগে করতে হবে সেটা একটু দেখেন। যদি ধরে নেন যে ইলেকশনের দিনই গণভোট দিলেন, কোনো সেন্টারে গোলযোগ হলো, কোনো সেন্টারে আপনি কি করে দিলেন, ভোট বাতিল করে দিলেন, তাহলে গণভোটের ফেরটা কি হবে? থার্ড আর একটা কথা, যে গণভোটের যে আমরা করতে যাচ্ছি 2টা
ব্যালট করতে হচ্ছে। একটা হচ্ছে যেটাতে আমরা সবাই ঐক্যমত হয়েছি, আর একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট যেগুলোতে বিএনপি দিছে। এটা করতে গেলে এই 8টা থেকে 4টার মধ্যে এই ভোট শেষ করা সম্ভব হবে না। ডক্টর শাকাওয়াত হোসেন শাহিন, তো আপনি একটু জিজ্ঞেস করবো যে এই যে বিএনপি জামায়াতের এখন বলি মুখোমুখি অবস্থান যদি বিভিন্ন বিষয় নিয়ে, এটা কি এমন যে জামাত ইসলাম যেহেতু বিশ্বাস করতে শুরু করেছে এখন যে তারা আসলে নির্বাচন জিতে ক্ষমতায় যেতে পারে, সেই অবস্থা তাদের তৈরি হয়েছে, এই বিশ্বাস থেকে কি এখন আসলে যে রাজনৈতিক একটা ইগো বা রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা একটা চরম আকারে নিচ্ছে? না, রাজনীতি করতে হলে তো মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে, স্বপ্ন তো দেখতে হবে, সেই স্বপ্ন ফুলফিল হোক বা না হোক। তো রাজনৈতিক দল হিসেবে পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে আগে রাজনৈতিক শক্তি হিসেবে বড় শক্তি ছিল দ্বিমেরু কেন্দ্রিক যে রাজনীতি, তাতে আওয়ামী লীগ এক মেরুতে, বিএনপি একদিকে, এবং তাদের কেন্দ্রিক জোট হতো অন্যরা। আওয়ামী লীগ এবং তাদের জোট বিতাড়িত হওয়ার পরে এখন ওই সময় যে এই দুইটার পরে থার্ড ফোর্থ যে রাজনৈতিক শক্তি ছিল সেটা ছিল জামায়াত ইসলাম আর জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিও আওয়ামী লীগের সঙ্গে থেকে তারা ক্ষয়িষ্ণু এবং তারাও প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে, প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সেই ক্ষেত্রে এখন রাজনৈতিক শক্তি, বড় শক্তি তো বিএনপি আর জামাত। তো জামাত তো এই রাজনীতিটা করতেই হবে যে আমরা ক্ষমতায় আসবে এবং আশার রাজনীতি করছি। সেকেন্ড পজিশনের দল ফার্স্ট পজিশনকে কি ওয়াকওভার দিয়ে দিবে যে আমরা ক্ষমতায় আসবো না? সেইটা ঠিক আছে, করুক, কিন্তু সমস্যা হচ্ছে জামাতের এই যে অহেতুক কিছু বিষয় নিয়ে রাস্তা গরম করা, এইটা বিভেদটাকে উস্কে দিচ্ছে বিএনপির সঙ্গে। ইগো 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 এবং পরিকল্পিতও হতে পারে। আমি জানি না কি পরিকল্পনা নিয়ে তারা কেন আগাচ্ছে। আমার আইনজীবী ভাই বললেন বিপ্লবী সরকার যেদিন সুপ্রিম কোর্ট থেকে তাদের পরামর্শ নিয়ে এসে রাষ্ট্রপতির কাছে শপথ পড়ল, তারপর থেকে এটার বিপ্লবী সরকার একদম আমি নাকচ করে দিলাম আইনজীবী না হয়েই। এইটাকে কোনোভাবে বিপ্লবী সরকার রাষ্ট্রপতির হাতে শপথ পড়ে এটা চলতেছে সংবিধানের আলোকে বলে বিপ্লবী সরকার, এটা হয় না। বিপ্লবী সরকার হতে পারত কিন্তু হয়নি। এরপর হচ্ছে আপনি দেখেন পিয়ার নিয়ে যে আকাঙ্ক্ষাটা বারবার সামনে অ্যাসপিরেশনটা আনছে। আগেও বলেছি যে কারণে বলছেন যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, দুর্নীতি, যে এই নিয়োগ বাণিজ্য, এটা ওইটা সব কিছু দূর হয়ে যাবে পিয়ার হলে। পিয়ার একটা মহৌষধ, ধনান্তরী মহৌষধ, এটা তা না। দুই পদ্ধতির পিয়ার চলছে আমাদের এই এই আমাদের আশপাশের দেশগুলোর মধ্যে চলেছে দীর্ঘদিন, নেপালে এবং শ্রীলঙ্কায়। নেপালে 17 বছরে 13 বার প্রধানমন্ত্রী বদল হতে হয়েছে, আনস্টেবল গভর্নমেন্ট, এবং শেষ পর্যন্ত এখানে দুর্নীতি কমেনি, স্বজনপ্রীতি কমেনি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়ায়নি, বাংলাদেশের মতো ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, এক পর্যায়ে গণঅভ্যুত্থান হতে হয়েছে। পিয়ার কি ওইখানের এই স্বজনপ্রীতি, নেপোটিজম, এগুলো কোনোটা রোধ করতে পেরেছে? পারেনি। শ্রীলঙ্কা একটু ভিন্ন ধরনের পিয়ার, ডিস্ট্রিক্ট বেস পিয়ার। সেখানে একটা বৃহত্তর ডিস্ট্রিক্ট ধরে দলীয় মার্কায় নির্বাচন হয় এবং ওই ডিস্ট্রিক্টের মধ্যে বাছা হয়। সারা দেশব্যাপী আমাদের মতো 300 আসন একসঙ্গে পিয়ার হবে সেরকমও না, ওইটা কম্পারেটিভলি বেটার, কারণ ওইখানে ওই জেলার মধ্যে কারা কারা কাদের কাদের দলগুলো নমিনেশন দিচ্ছে এটা চিনে সবাই। সেই শ্রীলঙ্কায়ও আপনার পিয়ার এইরকম কোনো বেনিফিট দিতে পারেনি যেটা জন আস্থা ফিরিয়ে আনতে পারে বা তাদের এই রাষ্ট্রীয় বিধি ব্যবস্থাকে গ্রহণযোগ্য করতে পারেনি। এরপর গণভোটের বিষয়টা আসেন। এই যে গণভোট দরকারই ছিল না, গণভোট বরং এই দুই বড় রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদটাকে স্পষ্ট করলো। গণভোট না হয়ে সমঝোতে আসতে পারলে ভালো হতো, এখন আসতে পারেন, এই ফাইন গণভোটে গেলেন আপনি, বিএনপিও শেষ পর্যন্ত রাজি হলো। এখন বিএনপি সহ এরা সবাই যখন বলছে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের দিন হোক, আপনি সেটাকে আবার একটা কেওয়াস জিয়ে রাখলেন, না নভেম্বরে হতে হবে। বাংলাদেশে 3টা গণভোট হয়েছে, 2টা প্রশাসনিক গণভোট হয়েছে, একটা সাংবিধানিক গণভোট হয়েছে। একটা হয়েছে 77 সনে 98% প্লাস হ্যাঁ ভোট পড়েছে পক্ষে, একটা হয়েছে 85 সনে এরশাদের নির্বাচনের বৈধতা 94%, একটা হচ্ছে 91 পরে ওই যে দ্বাদশ সংশোধনী বিষয়ে পার্লামেন্টারি গভর্নমেন্ট প্রেসিডেন্সিয়াল থেকে আসবে, সেখানে 84% পড়েছে। এখন আমরা এই শতাংশটা জানি হ্যাঁ ভোটের শতাংশ, প্রদত্ত ভোট কত % পড়েছে আপনি জানেন? আমি জানি, আমার আইনজীবী ভাই জানে। এখন যদি আপনি এইখানে গণভোট আগে দেন, বিএনপিকে আপনি বারবার বাধ্য করবেন আনতে আগে, তাহলে আমার ইচ্ছা একসঙ্গে দিব, আপনি বলতেছেন না এখনই দিতে হবে। আচ্ছা আমি বলে দিলাম ঠিক আছে, পারলে দেন এবং দিয়ে ভোটার আনেন। বিএনপি একটু নিষ্ক্রিয় থাকলো। গণভোটে হেনা ভোটে যেখানে মানুষের প্রত্যক্ষ কোনো লাভ নাই, শুধু নাগরিক অধিকার,
জানে আমি দিলও যা না দিলও তাই, হ্যাঁ জয়যুক্ত হবে, আমার গিয়ে লাভ নাই। এমনি নির্বাচনে আপনার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গাড়ি ভাড়া দিয়ে ধরে বুঝিয়ে খাইয়ে ভোটার আনতে হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এইভাবে ভোটার আনে। সেইটা পদ্ধতির বাইরে আপনার শুধু হেনা ভোটে মানুষ স্বপ্রণোদিত এসে ভোট দিবে। তাহলে যদি আপনার 10% ভোট পড়ে, 10%-এর মধ্যে আপনি 70% না হয় হ্যাঁ পড়লো, 80% হ্যাঁ পড়লো, তাহলে 90% যে আসলো না, তখন আপনি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন না। আপনি আত্মঘাতী সিদ্ধান্তে কেন যাচ্ছেন? আমার ভাই যে অনেকগুলো কথা বলছে, প্রথমে 3 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। 3 মিনিটের মধ্যে শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে শপথ নিয়ে। এই কনস্টিটিউশনে আমরা যে শপথ নিয়েছে এই এন্ট্রিম গভর্নমেন্ট, যে শপথের যে ল্যাঙ্গুয়েজ, সেই শপথ এখানে 4th শিডিউলে নাই। সো শপথটা হয়েছে এই কনস্টিটিউশনের বাইরে। যখন এই শপথটা কনস্টিটিউশনের বাইরে হয়েছে, আপনি আর এই কনস্টিটিউশন সেই শপথের কথা বলে এটাকে বলতে পারেন না। বাংলাদেশে এখন একটা অলিখিত সংবিধানের আন্ডারে চলতেছে, এবং এই সরকার যে বলছে সংবিধান ডিফেন্ড করবে, সেটা হচ্ছে ওই অলিখিত সংবিধানের কথা। কারণ আজকে আপনি দেখবেন এই আমাদের যে সনদে 150টার মধ্যে 142টা চেঞ্জ করার কথা আসছে। তাহলে 142টা আর্টিকেল চেঞ্জ করা মানে কি পুরো সংবিধানই চেঞ্জ করা? তা সেকেন্ড কথা আসি, আমার ভাই যেটা বললেন যে হানা ভোট দিলে সবই সাংবিধানিক, সবই 86টার মধ্যে যেটা আসছে সেটা এই যে নিয়ে এসছে, যেটা 144টা বললেন সব সাংবিধানিক, সব সংবিধান, বাইরের কিছু না, প্রিএম্বল থেকে শুরু করে সবকিছু শেষ পর্যন্ত। দ্বিতীয় যে জিনিসটা আসছে দেখেন, যে হানা ভোটের কথা, আমি এই ভাইয়ের কথা শুনে একটু আগে চেক করলাম যে হানা ভোটে কত ভোট পড়েছিল। 1977 সালে ভোট পড়েছিল 82%, প্রেজেন্সি হয়েছে 82%, ভোট টোটাল ভোটারের। এখানে হা ভোট কত হয়েছে না ভোট হয়েছে সেটা আমি বলতেছি না। দ্বিতীয় কথা, 91 সালে সবসময় আমরা দেখব কি অতীত থেকে শিক্ষা নিতে হয়। তো অতীতে 3টা ভোটেরই আমাদের কি প্রেজেন্স হয়েছে মোর দ্যান 70%, মানুষ এসছে। তা আজকে নভেম্বর মাসে আপনি দিয়ে যদি এরকম হয় যে এই সংবিধান সংশোধনগুলো এই জনগণ মানে না, তাহলে আমাকে ইলেকশন করতে হবে এই সংবিধানের আলোকে। তাহলে আমার কি হয়ে গেল, আমার এই সনদ থেকে শুরু করে আজকের যে আলোচনা সব কিছু যে প্রবলেমটা ক্রিয়েট করবে। যদি ভোটের দিন আপনি রেফারেন্ডাম দিলেন, রেফারেন্ডাম বললে কিছু হবে না, তখন আপনি কি করবেন? তখন এই যে কথাটা বলছেন ফিউচার পার্লামেন্টে, দেখেন 90 সালে 3 দলীয় জোট রূপরেখা দিয়েছিল। 91 সালে তার কোনো কিছু বাস্তবায়ন হয়নি। 91 সালে আপনি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এসেছিলেন, 96 সালে ফেব্রুয়ারি মাসের ইলেকশন আপনি তত্ত্বাবধায়ক আন্ডারে দেননি। সেই জন্য রাজনৈতিক দলের মধ্যে সবসময় একটা অবিশ্বাস ছিল। এই অবিশ্বাস দূর করার জন্য আমরা বলতেছি না, ইফেক্টিভ পার্লামেন্ট যদি করতে যান তাহলে আপনাকে কি করতে হবে, পিআর সিস্টেম। এখন ভাই যেটা বলেন, দেখেন শ্রীলঙ্কাতে কি পালায় গেল সবাই, সব পুরায় দিলেন। তারপরে দেখেন আজকে দুর্নীতির কি অবস্থা, দুর্নীতি অনেক লাভ। আজকে শ্রীলঙ্কার তার ইকোনমি আবার দাঁড়ায় গেছে। আজকে নেপালের কথা বলতেছেন, নেপালে তখন পিআর বেনিফিট দিয়েছিল। নেপালে আমরা কি 91 সালে বিএনপিকে জামাত নিঃশর্ত সমর্থন দেয়, সেজন্য বিএনপি ক্ষমতায় যেতে পারছে। 2001 সালে 12 দলীয় ঐক্যজোট জামাত এবং বিএনপি মিলে আমরা 5 বছর শাসন করি। আমরা কি পড়ে গেছি, কেউ অনাস্থা দিছে না। বাংলাদেশের কালচারটা ডিফারেন্ট, ডোন্ট কম্পেয়ার বাংলাদেশ উইথ নেপাল অর শ্রীলঙ্কা। সো ঐক্যগতভাবে আমরা সবসময় শাসন করে আসছি। আওয়ামী লীগ কিন্তু একাদের শাসন করেনি, তারা একটা জোট ছিল। আর 14 দলের কথা যেটা বললেন ভাই, জাতীয় পার্টি, এর কথাই আসে না। সে হচ্ছে দোসর, কার দোসর? আওয়ামী লীগের দোসর। আর আওয়ামী লীগের দোসরকে নিয়ে আপনি এদেশে কোনো ইলেকশন করবেন, এটা হতে পারে, এটা মানুষের চাওয়া না। এবং আমি আমরা পিআর দিয়েলে মানুষের সংখ্যা। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।